দেখো, আজ আমরা একাদশের বইটি থেকে আরো দুটো জায়গাকে কভার করছি দ্রুততার সঙ্গে। বৈষ্ণব পদাবলী ও চৈতন্য জীবনী সাহিত্য। আনুমানিক খ্রিস্টীয় সপ্তম শতকের আগে অপভ্রংশ প্রাকৃত ভাষায় রচিত মহাকবি হালের গাথা সপ্তশতীতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রাচীন পদ পাওয়া যায়। দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত গীতগোবিন্দম থেকে বৈষ্ণব পদাবলীর যাত্রা শুরু। সপ্তদশ শতাব্দী পর্যন্ত বৈষ্ণব পদাবলী বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য হয়েছে। যে তাত্ত্বিক গ্রন্থগুলো চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে, উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, উদ্ভব সন্দেশ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত, বিরগ্ধ মাধব, এই গ্রন্থগুলি মনে রাখা আমাদের দরকার। আক্ষেপানুরাগ পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ। এই জায়গাটাই দেখো, আমরা অনেক সময় পূর্বরাগ করে ফেলি, কিন্তু আক্ষেপানুরাগ পদ রচনায় চণ্ডীদাস শ্রেষ্ঠ, এটি এই গ্রন্থ বলছেন। তার পূর্বরাগের পদে আত্মহারা রাধা এবং কৃষ্ণের আকুলতা প্রকাশ পেয়েছে। নিবেদনের পদে চণ্ডীদাসের রাধা সম্পূর্ণরূপে কৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করেছেন। চণ্ডীদাসের মাথুর পর্যায়ে রাধার বিরহ যন্ত্রণার চিত্তায়ন ঘটেছে। চণ্ডীদাস মূলত বিরহের কবি, বিষাদের করুণ রাগিনী তার কাব্যবীণায় বেজেছে মরমী সুরে। তাহলে চণ্ডীদাসের মাথুর পর্যায়ে রাধা বিরহ যন্ত্রণায় চিত্রায়ন ঘটেছে মাথুর পর্যায়ে, এটা কিন্তু মনে রাখার মতো। এটা যেন বিদ্যাপতি ভুলে, মানে এই শাড়িটা এলো চণ্ডীদাস কথাটি অফ করে দিয়ে আমরা বিদ্যাপতি ভেবে ভুল করতে পারি, তা যেন না করি। উত্তর বিহারের মধুবনী মহকুমার বিশপী গ্রামে আনুমানিক পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে বিদ্যাপতির জন্ম। ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে তিরোধান। রাজা শিবসিংহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিদ্যাপতি। রাজা কীর্তিসিংহের আমলে অভট্টের লেখা ঐতিহাসিক কাব্য গদ্য পদ্যে লেখা। দেখো, এখানে শিবসিংহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বিদ্যাপতি, তাহলে বিদ্যাপতি শিবসিংহের কে ছিলেন? ঘনিষ্ঠ বন্ধু, সভাকবি, এরকম ধরনের প্রশ্ন হলে ঘনিষ্ঠ বন্ধুটা হবে। রাজা কীর্তিসিংহের আমলে অভট্টের লেখা ঐতিহাসিক কাব্য গদ্য পদ্যে লেখা, এটি গদ্য পদ্যে লেখা। কীর্তিলতা তার প্রথম রচনা, এটি মনে রাখতে হবে। কীর্তিসিংহের কীর্তি ও পৈতৃক রাজ্য উদ্ধার এই কাব্যের মূল কথা। এরপর কীর্তিসিংহের আত্মীয় দেবসিংহের আশ্রয়ে লেখেন সংস্কৃতে ভূ পরিক্রমা, এটি অপ্রকাশিত। দেবসিংহের পুত্র শিবসিংহের আশ্রয়ে সংস্কৃত অভট্টে লেখেন কীর্তি পতাকা, এটিও অপ্রকাশিত। লৌকিক ঐতিহাসিক কাহিনী পুরুষ পরীক্ষা, এই রচনা সমাপ্তির আগেই শিবসিংহের মৃত্যু হয়। দ্রোণবারের রাজা, এটি মনে রাখতে হবে, দ্রোণবারের রাজা পুরাদিত্যের আশ্রয়ে বিদ্যাপতি সংস্কৃতে পত্র দলিল লেখেন, যেটাকে লিখনাবলী বলা হয়। তাই লিখনাবলী কিন্তু কীর্তিসিংহ বা শিবসিংহের রাজসভায় হয়নি। এছাড়া গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী নামে তার গ্রন্থ পাওয়া যায়। তার রচনায় জয়দেবের অনুসরণ দেখে তাকে অভিনব জয়দেব বলা হয়। বিদ্যাপতির পদাবলী বাংলায় অনুবাদ করে কবিরঞ্জন ছোট বিদ্যাপতি অভিধায় ভূষিত হয়েছেন, এটি মনে রাখতে হবে। ছোট বিদ্যাপতি, দ্বিতীয় বিদ্যাপতি আমরা সবাই জানি, ছোট বিদ্যাপতি অনেকেই ওভারলুক করে চলে গেছি। শৈব বংশে জন্ম হলেও তিনি ছিলেন পঞ্চপাশক। পঞ্চপাশক কি? শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গানপত্য। গোবিন্দ দাস কবিরাজের রচনায় তার অনুকৃতি থাকায় বা অনুস্মৃতি থাকায় গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, এ কথাটি বলেছেন বল্লভ দাস। বাংলা মৈথিল অভট্ট মিশিয়ে তৈরি হয়েছিল ব্রজবুলি। মিথিলার কবি উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে প্রথম ব্রজবুলির লিখিত নমুনা মেলে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। ব্রজবুলি ত্রয়োদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত মিথিলা, বাংলা, ওড়িশা, আসামে প্রচলিত কৃত্রিম কাব্য ভাষা। তাহলে ব্রজবুলি প্রথম পাওয়া যাচ্ছে কিন্তু কার লেখায়? এইটি কিন্তু উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে প্রথম ব্রজবুলির লিখিত নমুনা মেলে। মিথিলার কবি কিন্তু ইনি। এবার দেখো, বর্ধমান জেলার কাঁদরায় জন্ম হয় কবি জ্ঞানদাসের। কবি চণ্ডীদাসের উত্তরসূরি এই কবিকে দ্বিতীয় চণ্ডীদাস বলা হয়। অনুরাগ ও আক্ষেপানুরাগ পর্যায়ে ইনি অসাধারণ। বাচকসজ্জা, খণ্ডিতা, কলহান্তরিতা প্রভৃতি পর্যায়ে জ্ঞানদাসের ব্রজবুলি পদ পাওয়া যায়। তার মূল সম্পদ হচ্ছে লিরিক ধর্মিতা, এটি মনে রাখার মতো বিষয়। শ্রীনিবাস আচার্যের অন্যতম শিষ্য গোবিন্দ দাস, ইনি খেতুরি মহোৎসবে নিত্যানন্দ পুত্র বীরভদ্রের দ্বারা অভিনন্দিত হয়েছিলেন, মনে রাখতে হবে এটাই। পদকল্পতরীতে তার কবিতাগুলো সংকলিত রয়েছে। তিনি সঙ্গীত মাধব নাটক ও কর্ণামৃত কাব্য রচনা করেন। তাহলে গোবিন্দ দাসের আরো দুটি গ্রন্থ হচ্ছে সঙ্গীত মাধব এবং কর্ণামৃত। শিরাধার সখী বা মঞ্জরী ভাবের সাধক তিনি। রূপদক্ষ এই শিল্পী গৌরচন্দ্রিকা, পূর্বরাগ, অভিসার, রসদগার, প্রার্থনা পর্যায়ের পদ রচনা করেছেন। রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনা পরিকল্পনার পথিকৃৎ রূপে তিনি আজও স্মরণীয়, এটি খুব ইম্পর্টেন্ট।
রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনা পরিকল্পনার পথিকৃৎ রূপে তিনি আজও স্মরণীয়। দেখো, আমরা কিন্তু কিচ্ছু করিনি, আমরা ওই বইটা থেকে প্রায় 10 পৃষ্ঠার মতো কাজকে আমরা 2টি পৃষ্ঠা মধ্যে আনবার চেষ্টা করেছি। মানে এটি পড়লেই ওই বইটার ওই 10 পৃষ্ঠার একদম আকর জায়গাটায় আমাদের পড়া হয়ে যাবে। নিত্যানন্দ শিষ্য বলরাম দাস ষোড়শ শতকের শেষ দিকে কৃষ্ণনগরের কাছে দোগাছিয়ায় জন্ম হয়। বৈষ্ণব গ্রন্থে ইনি সঙ্গীত কারক, সঙ্গীত প্রবীণ এইসব অভিধা তো পেয়েছেনই, আবার ভক্তি রত্নাকর অনুযায়ী তার অভিধা হচ্ছে কবিপতি। তাহলে তিনি অনেকগুলি নামে পরিচিত: সঙ্গীত কারক, সঙ্গীত প্রবীণ, কবিপতি। সহজ সরল ভাষায় বোঝবুলি ও বাংলায় বাৎসল্যের পদ রচনায় তিনি অতুলনীয়। সপ্তদশ শতকের কয়েকজন মুসলিম কবি ও বৈষ্ণব পদাবলী লিখেছেন: ওয়াহিদ, সৈয়দ আলাউল, সৈয়দ মুর্তুজা, লালন ফকির। বাঙালি সমাজ ও সাহিত্যে চৈতন্যদেব কিভাবে প্রভাব বিস্তার করেছে সেটি নিয়ে একটি আলোচনা ওই বইটিতে আছে, আমরা সেটিকে ছোট করবার চেষ্টা করেছি। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেব, এনার জন্ম মৃত্যু সালটি মনে রাখবে 1486 টু 1533 খ্রিস্টাব্দ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই কবিতাটি এসে কার কবিতা এটি আসতে পারে? গৌরাঙ্গ বিষয়ক পদ ছাড়াও তাকে কেন্দ্র করেই প্রথম জীবনী বা সন্ত জীবনী সাহিত্য লেখা হলো বাংলায়। পরবর্তীতে অদ্বৈত আচার্য সীতাদেবী, নিত্যানন্দকে নিয়েও জীবনী সাহিত্য লেখা হয়েছে। 1920 শতকেও চৈতন্যদেবকে নিয়ে কম সাহিত্য লেখা হয় নাই। নবীনচন্দ্র সেনের অমৃতাভ, শিশির কুমার ঘোষের অমিয় নিমাই চরিত, গিরিশচন্দ্র ঘোষের শ্রী চৈতন্য লীলা, এগুলি সবই কিন্তু চৈতন্য কেন্দ্রিক সাহিত্য। পঞ্চদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত বৈষ্ণব পদাবলী সাহিত্য 3টি ভাগে ভাগ করা যায়: প্রাক চৈতন্য, সমসাময়িক, প্রাক চৈতন্য, চৈতন্য সমসাময়িক এবং উত্তর চৈতন্য বা চৈতন্যোত্তর। তবে প্রাক ও উত্তরের কিছু পার্থক্য দেখা যায়, এটি খুব গ্রহণযোগ্য পার্থক্য। উত্তর চৈতন্য যুগে গৌরচন্দ্রিকা গৌরাঙ্গ বিষয়ক পদের জন্ম। প্রাক চৈতন্য যুগে ভক্ত কবি মুক্তি বাঞ্ছাই প্রধান, অর্থাৎ লীলাসুখ বৈধি ভক্তি। উত্তর চৈতন্য যুগে কবিরা গোপী ভাবে অহৈতুকী বা রাগানুগা ভক্তি তুলে ধরেছেন। প্রাক চৈতন্য যুগে কৃষ্ণের মাধুর্য ভাবের সাথে মিশেছিল ঐশ্বর্য, আর উত্তর চৈতন্য যুগে ঐশ্বর্য ভাব মুছে প্রেম ভাব বড় হয়েছে। চৈতন্য পূর্ব যুগে রাধা ও চন্দ্রাবলী এক, খুব ইম্পর্টেন্ট। চৈতন্য উত্তর যুগে চন্দ্রাবলী পথিনায়িকা, রাধা মহাভাব স্বরূপিনী। গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য না জানলে উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলী উপলব্ধি অসম্ভব। চৈতন্য প্রভাব পরবর্তী মঙ্গল কাব্যে দেখা গেছে চৈতন্য বন্দনা রূপে, এটি একটি চৈতন্য প্রভাব। দ্বিজ মাধবের মঙ্গলচণ্ডীর গীতে বিষ্ণুপদ শব্দটি পাওয়া যায়। চৈতন্য বিষ্ণুপদ বলতে যখন মানে বৈষ্ণবদেরই যে পদসেবার যে একটি ভাব, সেই ভাবটিকে একটি শব্দে ধরা আছে, সেই শব্দের দ্বিজ মাধবের আমরা মঙ্গলচণ্ডীর গীতে পাচ্ছি। চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ চৈতন্যের সহপাঠী ও অন্তরঙ্গ ভক্ত মুরারি গুপ্তের কর্চা, যার নাম হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। 78 স্বর্গে লেখা এই মুরারি গুপ্তের কর্চা। চৈতন্য অনুচর শিবানন্দের পুত্র পরমানন্দ সেনের কবি কর্ণপুর নামে যিনি পরিচিত। সংস্কৃতে লেখা জীবনী কাব্য চৈতন্য চরিতামৃতম। কবি কর্ণপুর রচিত 10 অঙ্কের নাটক চৈতন্য চন্দ্রোদয়, সম্পূর্ণ চৈতন্য জীবনের ঘটনা আছে। এছাড়া গৌর গণোদ্দেশ্য দীপিকা গ্রন্থটি চৈতন্য পরিকর ভক্তদের পরিচয় দেয়। কাশীর চৈতন্য ভক্ত প্রবোধচন্দ্র সরস্বতীর লেখা চৈতন্য চন্দ্রোদয় একটি উল্লেখযোগ্য চৈতন্য স্তোত্র কাব্য। এগুলি সবই সংস্কৃত ভাষায় লেখা। বাংলায় প্রথম চৈতন্য জীবনীকার শিবাসের ভাতুষকন্যা নারায়ণী পুত্র নিত্যানন্দ শিষ্য বৃন্দাবন দাস, বর্ধমানের দেনুরে বাড়ি। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়। এই সময়ে লোচন দাসের বর্ধমানের কোগ্রামে বাড়ি। এই লোচন দাসের চৈতন্য মঙ্গল লেখা হয়, তাই বৃন্দাবনের গোস্বামীগণ কবির নামের কাব্যের নাম চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য ভাগবত করে দেন। এই তথ্য কোথায় পাচ্ছি আমরা? প্রেম বিলাস গ্রন্থে। 3 খণ্ডে 51টি অধ্যায়ে, মতান্তরে 50টি। এ বিষয়ে কিন্তু আমাদের একটি ক্লাস আছে আলাদা, পারলে দেখে নিও। চৈতন্যের বাল্য ও কৈশোর লীলা এবং নবদ্বীপের ইতিহাস উঠে এসেছে। মুরারি গুপ্তের কর্চা নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত প্রভুর কাছে কবি তথ্য নিয়েছেন। শ্রীখণ্ড গ্রামের চৈতন্য অনুচর নরহরি সরকারের শিষ্য লোচন দাস তার 4 খণ্ডে সূত্র আদি মধ্য শেষ লেখেন চৈতন্য মঙ্গল। 1550 থেকে 66 খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি লেখা হয়। মুরারি গুপ্তের কর্চা ও লোকশ্রুতি অবলম্বন করে তিনি চৈতন্য জীবনীটি লেখেন। চৈতন্য ভক্ত সুবুদ্ধি মিশ্রের পুত্র জয়ানন্দ বর্ধমানের আমাইপুরা গাঁয়ে বাড়ি। গুইয়া নাম ছিল ছেলেবেলায়, নামটি পরিবর্তন করেন সম্ভবত লোকশ্রুতি চৈতন্যদেব স্বয়ং।
চৈতন্যমঙ্গল সমকালীন বাংলার দলিল। এই চৈতন্যমঙ্গলটি সমকালীন বাংলার দলিল হয়ে উঠেছে। মঙ্গল কাব্যের রীতিতে লেখা 9 খণ্ডের এই কাব্যে কবি আদ্যাশক্তি বা কালীমূর্তির বর্ণনা করেছেন। এই জন্য এই কাব্যটিকে অনেকেও কিন্তু বৈষ্ণব সমাজ কিন্তু কাব্যটিকে অনেকে গ্রহণ করেন না। গীতিময় কাব্যটি নবদ্বীপের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস সমর্থিত প্রসঙ্গ তুলে ধরেছে। রাজনৈতিক অস্থিরতা নবদ্বীপের জানতে গেলে এই কাব্যটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাব্য। বর্ধমানের ঝামটপুর গ্রামের কবি কৃষ্ণদাস কবিরাজ নিত্যানন্দের স্বপ্নাদেশে বৃন্দাবনে গিয়ে বৈষ্ণবীয় ভক্তি ও রসশাস্ত্রে সুপণ্ডিত হন। বৃন্দাবন দাসের গ্রন্থে চৈতন্যের শেষ জীবনের লীলা কথা কম থাকার কারণে তিনি 3 খণ্ডে আদি মধ্য অন্ত মোট 62 অধ্যায়ে বৈষ্ণব দর্শন এবং ভক্তিরসে চৈতন্য তত্ত্বের নিগূঢ় বর্ণনা করেছেন। মহাপ্রভুর দাক্ষিণাত্যে ও পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শী বিবরণ হিসেবে গোবিন্দ দাসের কচ্ছায় প্রকাশ 1895। ঐতিহাসিক মূল্য অনেক। গোবিন্দ দাসের কচ্ছার ঐতিহাসিক মূল্যটা কি জন্য গুরুত্বপূর্ণ না, মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শী বিবরণের জন্য। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন মঙ্গল নামে পরিচিত। এই তথ্যগুলি সবই আমরা পাচ্ছি একাদশের গ্রন্থটি থেকে, এবং এটি প্রায় একটা 10 পাতার তথ্যকে আমরা 2 পাতায় আনবার চেষ্টা করেছি। তোমরা সবাই এভাবেই পড়াশোনা করো, ভালো থেকো, সবার পরীক্ষা ভালো হোক, সবার প্রস্তুতি ভালো হোক।